বেরিয়ে যা আমার বাড়ি থেকে। আর তোর মতো সন্তান থাকার চেয়ে না থাকা ভালো। বিশ্বাস করো আব্বু, আমি কিছু করিনি। কি বিশ্বাস করব? নিজের চোখকে অবিশ্বাস করতে বলছিস? এই বলে লাঠি দিয়ে মারতে লাগলো আর বলল, বেরিয়ে যা আমার বাড়ি থেকে। তোর মুখ দেখতে ইচ্ছা করছে না। তোর মতো চরিত্রহীন ছেলে আমার সন্তান হতে পারে না। তুমি আমাকে মারো কাটো, কিন্তু বাড়ি থেকে বেরিয়ে যেতে বলো না। আমি তোমাদের ছাড়া থাকতে পারবো না। আজ থেকে আমার কোনো সন্তান নেই, একটি মেয়ে শুধু। এই বলে লাথি দিল। তারপর তার আম্মুর কাছে গিয়ে বলল, আম্মু, তুমি অন্তত বিশ্বাস করো আমি কিছু করিনি। কাকে বিশ্বাস করব? তোকে? কোন পাপের ফলে যে তোকে পেটে ধরেছিলাম? আম্মু, অমন কথা বলো না। এই মুখে আমাকে আম্মু বলে ডাকবি না। তোকে সন্তান বলতেও ঘৃণা হচ্ছে আমার। প্লিজ আম্মু, তুমি আমাকে বিশ্বাস করো। তুমিও আমাকে অবিশ্বাস করো না। বের হয়ে যা বাড়ি থেকে। তোর বাবা কি বললো শুনতে পাসনি? আজ থেকে আমাদের একটি মেয়ে। কোনো ছেলে সন্তান ছিল বলে আমরা ভুলে যাব। প্লিজ আম্মু, আমাকে বাসা থেকে বের করে দিও না। আমি এখন কোথায় যাব? কানে শুনিস না? বললাম না বাসা থেকে। ঠিক আছে, চলে যাচ্ছি। আর কোনো দিন ফিরে আসবো না। একদিন না একদিন ঠিকই সত্যিটা জানতে পারবে, তখন আর আমাকে পাবে না। এই বলে বাসা থেকে বের হয়ে গেটের সামনে এলো। তখন তার বোন নীলা কাঁদতে কাঁদতে তার সামনে এসে বলল, প্লিজ ভাইয়া, তুই চাস না। না রে বোন, এই বাড়িতে আমার সময় শেষ হয়ে এসেছে। তুই বিশ্বাস কর, আমি কিছু করিনি। আমি জানি তুই এমন কাজ করতে পারিস না। আমি চলি, নিজে যত্ন নিবি, ভালোভাবে খাওয়া দাওয়া করবি। তুই আমাকে নিয়ে চল, আমি তোর সাথে যাব। না রে বোন, আব্বু আম্মুর খেয়াল রাখিস। ভাইয়া, তুই কি আর কখনো বাসায় আসবি না? জানি না। ভালো থাকিস, কান্না করবি না। নীলাকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে বাসা থেকে বেরিয়ে পড়ল। রাস্তা দিয়ে হাঁটছে, শরীরের অনেক জায়গায় কেটে গেছে তার। আর ভাবতেছে কি থেকে কি হয়ে গেল। যেই ছেলে সামান্য শরীর খারাপ হলে বাড়িতে হইচই পড়ে যেত, সেই ছেলের আজ শরীরের রক্ত পড়ছে। দেখার মতো কেউ নেই। আজ একটা মিথ্যা অপবাদ তার জীবনটা নষ্ট করে দিল। আপনারা কিছু বুঝতেছেন না তো? চলুন ফ্ল্যাশব্যাকে যাই। কি ছিল আজকের মূল ঘটনা? ফ্ল্যাশব্যাক। নায়কের নাম নিলয়। তার একটা বোন আছে, নাম জান্নাত। বাবা দেশের নামকরা বিজনেসম্যান, তাই টাকা পয়সা গাড়ি বাড়ির অভাব নেই। তার বাবারা দুই ভাই, তারা দুজনেই নামকরা বিজনেসম্যান। তার একমাত্র চাচাতো বোনের নাম রাগিনী। ছোটবেলা থেকে সে রাগিনীকে অনেক ভালোবাসে। অনেকবার বলেছে, কিন্তু ও তাকে ভালোবাসে না। বারবার তার রাগিনী আপুর পেছনে পড়ে থাকতো, কিন্তু রাগিনী তাকে একদম সহ্য করতে পারতো না। বারবার সে ভালোবাসি বলেছে, প্রপোজ করে ভালোবাসি বলে, কিন্তু বিনিময়ে দুইটা থাপ্পড় খায়। আবার বেহায়ার মতো পেছনে পড়ে থাকে। বাসায় তার নামে অভিযোগ দিত, সে নাকি সিগারেট খায়, মেয়ের পেছনে ঘুরে আনাও নানা অভিযোগ দিত। কিন্তু এবার যে অত বড় একটা মিথ্যা অপবাদ দেবে তা ভাবতেও পারেনি। আজ সকালে কলেজে গেল। কলেজে গিয়ে দেখলো যে রাগিনী আপু একটা ছেলের সাথে এসে এসে কথা বলছে। সে গিয়ে বলল, আপু, এই ছেলেটাকে। তুই জেনে কি করবি? তুই তোর কাজে যা। আমি তোমাকে ভালোবাসি, তুই এই ছেলের সাথে কেন মিশবি? এবার কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে বলে দিলাম। এমন সময় ওর পাশে থাকা ছেলেটা রাগিনীর হাত ধরে। তা দেখে তার মাথা গরম হয়ে গেল। দিল ছেলেটাকে এক লাথি। ছেলেটা নিচে পড়ে গেল এবং ঠোঁট কেটে রক্ত পড়ছে। তারপর রাগিনী ছেলেটাকে উঠিয়ে ঠাস ঠাস করে দুটো চড় বসিয়ে দিল তার গালে, আর বলল, তুই অনেক বেড়েছিস। তোকে কিছু বলছি না বলে মাথায় চড়ে বসেছিস। তোকে কতবার বলেছি ভালোবাসি না, বেহায়ের মতন পেছনে পড়ে আছিস। আসলে দোষটা তোর না, তোর বাবা মা আসলে তোর জন্মেরই ঠিক নেই। এই কথা বলার সাথে সাথে দিল ঠাটিয়ে একটা চড়, আর বলল, যা বলার আমাকে বল, আমার বাবা মার নামে একটা বাজে কথা বলবি না। হ্যাঁ, আমি তোকে ভালোবাসি বলে তোর পেছনে বেহায়ের মতো ঘুরি। তার বিনিময়ে কত থাপ্পড় খেয়েছি, কিন্তু কিছু বলিনি। কিন্তু আজ তুই আমার বাবা মার নামে বাজে বাজে কথা বলেছিস। আজ থেকে তোকে আমি ভালোবাসি না, ঘৃণা করি, ঘৃণা। এই বলে সে সেখান থেকে চলে এলো। এদিকে রাগিনীর শরীর ফেটে যাচ্ছে রাগে। তার গায়ে কেউ আজ পর্যন্ত হাত তুলেনি, আর নীলয় সকলের সামনে চড় মারল তাকে। বিকেলে রুমে বসে আছে নীলয় আর ভাবছে, রাগিনীকে চড় মারা ঠিক হয়নি, জোর করে ভালোবাসা হয় না। এমন সময় রাগিনী তার রুমে এলো, আর সে তাকে বলল, সরি, আসলে তোকে চর মারা ঠিক হয়নি। আজ সবার সামনে আমাকে থাপ্পড় মারছিলি,
না, তার প্রতিশোধ নিলাম। প্রতিশোধ মানে বুঝতে পারছি না। দাঁড়া, বোঝাচ্ছে। এই বলে রাগিনী দরজা আটকিয়ে দেয় আর নিজের জামা নিজে ছিঁড়ে চিৎকার দিতে থাকে। সে ওকে সরানোর চেষ্টা করছে, কিন্তু ততক্ষণে বাড়ির অনেকেই তার দরজা ধাক্কা দিচ্ছে। আর তার দরজা ভেঙে তার রুমে আসতেই রাগিনী গিয়ে তার আম্মুকে জড়িয়ে ধরে বলল, বড় আম্মু, আমি এখান দিয়ে যাচ্ছিলাম, আকাশ ভাইয়া আমাকে ডাক দিয়ে রুমে নিয়ে আমার সাথে। এই বলে কাঁদতে লাগলো। বাবা, বিশ্বাস করো, আমি কিছু করিনি। বাবা তার কোনো কথা না শুনে লাঠি এনে তাকে মারা শুরু করলো। বাবা, বিশ্বাস করো, আমি কিছুই করিনি। বাবা, আমাকে আর মেরো না, আমি সহ্য করতে পারতেছি না। বাবা তার কোনো কথা শুনলো না, তারপরও তাকে মারতে লাগলো। তার শরীরের অনেক জায়গা কেটে রক্ত পড়তেছে, তারপরও বাবা তাকে মারতেছে। অবশেষে মারা বন্ধ করে তাকে টেনে বাইরে নিয়ে গেল। বের হয়ে যা আমার বাড়ি থেকে, তোর মতো ছেলে আমার দরকার নেই। নিলয় অনেক আকুতি মিনতি করলো, তবু তার বাবা তাকে বাড়ি থেকে বের করে দিল। তারপরের ঘটনা তো আপনারা জানেনই। বর্তমান নিলয় রাস্তা দিয়ে হাঁটতেছে, পকেট থেকে ফোন বের করে দেখে ফোনটা ভেঙে গেছে। ফোন থেকে সিমটা বের করে ফোনটা ফেলে দিল, সিমটা মানিব্যাগের এক কোণায় রেখে দিল। পকেট থেকে এটিএম কার্ডটা বের করলো, কার্ডে আছে 10,000-এর মতো টাকা। কিছু টাকা তুলে একটা বাসের টিকিট কাটলো আর তার সাথে কিছু রাখলো। একটু পর বাস ছাড়লো ঢাকার উদ্দেশ্যে। নিলয় সিটে বসে আছে আর আজকের ঘটনাগুলো ভাবছে। এসব ভাবতে ভাবতে যে কখন ঘুমিয়ে গেছে মনে নাই। ঘুম ভাঙলো বাস কন্ডাক্টরের ডাকে। বলল যে সে গন্তব্যস্থানে চলে এসেছে। বাস থেকে নেমে পড়লো, খুব খিদে পেয়েছে তাই একটা হোটেলে ঢুকে কিছু খেয়ে নিল। তারপর রাস্তার ধারে হাঁটতেছে আর ভাবতেছে, এখন কোথায় যাব, কি করব? বিদেশ থেকে পড়াশোনা করে এসেছি, সার্টিফিকেট তো বাসায়, কোনো কোম্পানিতেও তো ঢুকতে পারবো না। যে কোনো কাজ আমায় জোগাড় করতে হবে। আমার কার্ডে যে টাকা আছে তা দিয়ে শুধু কয়েকদিন যাবে, আমাকে কোনো কাজ করতে হবে। এইসব ভাবতেছে আর রাস্তার ধারে হাঁটতেছে। এসব ভাবতে ভাবতে কখন যে রাস্তার মাঝখানে এসে পড়েছে খেয়ালই নেই। গাড়ির হর্নে তার ধ্যান ভাঙে, একটা গাড়ি তার দিকে এগিয়ে আসছে। কিছু বুঝে ওঠার আগেই গাড়িটা তাকে ধাক্কা দিল। তার আর কিছু মনে নাই। যখন চোখ খুলল তখন নিজেকে হসপিটালে আবিষ্কার করলো। সে যখন উঠতে যাবে তখনই একটি লোক বলল, তোমার শরীর খারাপ, এখন উঠতে হবে না। আমি এখানে কি করে এলাম? তুমি রাস্তায় আমার গাড়ির সামনে চলে আসো আর ধাক্কা খাও, তারপর তোমাকে আমি এখানে আনলাম। ধন্যবাদ আমার জীবন বাঁচানোর জন্য। তা তুমি হঠাৎ করে রাস্তার মধ্যে চলে এলে কেন? একটা কথা ভাবছিলাম, ভাবতে ভাবতে কখন যে রাস্তার মাঝখানে চলে গেছি বুঝতে পারিনি। তা বাবা, তোমার বাড়ির নাম্বার দেও, তাদের তো জানাতে হবে। আঙ্কেল, আমার কেউ নেই, আমি এতিম। মিথ্যা বলল। তা বাবা, তুমি কি করতেছ? আঙ্কেল, আমি একটা চাকরি খুঁজতেছি আর এই শহরে নতুন এসেছি। আচ্ছা, তুমি গাড়ি চালাতে পারো? জি আঙ্কেল। আচ্ছা, তাহলে তুমি আজ থেকে আমার মেয়ে ড্রাইভার। আচ্ছা আঙ্কেল। তাহলে আমি চলি, পরে এসে আবার দেখা করব, আমার একটা কাজ আছে। আচ্ছা আঙ্কেল। তারপর আঙ্কেল চলে গেল। সে আবার শুয়ে পড়ল। 1 সপ্তাহ পর সে ঠিক হলো। এই কয়দিনে আঙ্কেল তাকে অনেকবার দেখে গেছে। আজকে তাকে রিলিজ দেবে। চলো আমার সাথে। কোথায় যাব? আজ থেকে তুমি আমার মেয়ের ড্রাইভার, তাই আমাদের বাড়িতেই থাকবে। আচ্ছা আঙ্কেল, ঠিক আছে। তারপর আঙ্কেলের সাথে তার বাড়িতে গেল। আঙ্কেলের বাড়িটাও বড়, তবে তাদের বাড়ি থেকে ছোট। তারপর আঙ্কেল নিচতলা থেকে একটা রুম দেখিয়ে দিল। আজ থেকে ওইটা তোমার রুম, এখানে তুমি থাকবে। আচ্ছা আঙ্কেল। তুমি এখন রেস্ট নাও। ঠিক আছে। আমার মেয়ে বাইরে গেছে, আসলে তোমার সাথে পরিচয় করিয়ে দেব। ঠিক আছে আঙ্কেল। আমার মেয়ে কিন্তু বড্ড রাগী আর জেদি। ওর মা ছোটবেলায় মারা গেছে, তাই বেশি শাসন করতে পারিনি। তুমি সব সামলে নেবে। আপনি চিন্তা করবেন না, আমি সামলে নিব। তারপর সে সিঁড়ি বেয়ে উপরে উঠল। এখানে 2টা রুম। একটু কনফিউজড হয়ে গেল যে আঙ্কেল তাকে কোন রুমটা দেখিয়ে দিল। এই রুমটা দেখিয়ে দিল এই ভেবে সে একটা রুমে ঢুকে পড়ল। রুমটার ভেতরে দেখে অনেক সুন্দর। সে ক্লান্ত থাকায় বিছানায় গিয়ে গায়ে দিয়ে দিল। খুব ক্লান্ত থাকায় ঘুমিয়ে গেল। একটু পর চেঁচামেচির আওয়াজে তার ঘুমটা ভেঙে গেল। দেখলো পরীর মতো দেখতে একটি মেয়ে। দেখেই ক্রাশ খেয়ে গেল, কিন্তু মেয়েটি রুমে ঢুকে চেঁচামেচি করছে কেন?
চেঁচামেচির শব্দ শুনে আঙ্কেল নিচ থেকে এলেন। তখন মেয়েটি আঙ্কেলকে বলল। আব্বু এই ছেলেটা কে? জানতে পারলো মেয়েটি আঙ্কেলের মেয়ে। ও হচ্ছে তোমার নতুন ড্রাইভার। ড্রাইভার তো আমার রুমে কি করছে? ওকে তোমার পাশের রুমটা দেখিয়ে দিলাম, ও হয়তো ভুল করে তোমার রুমে চলে এসেছে। তারপর আঙ্কেল তাকে মেয়েটির সাথে পরিচয় করিয়ে দিল। মেয়েটির নাম হচ্ছে মায়া। চেহারার সাথে নামের বেশ মিল আছে। টানা টানা চোখ, গোলাপি ঠোঁট, লম্বা লম্বা চুল, চেহারার মধ্যে কেমন জানি মায়া মায়া ভাব আছে। তারপর আঙ্কেল তাকে পাশের রুমে নিয়ে গেল। তারপর আঙ্কেল চলে গেল, তাই সে আবারও ঘুমিয়ে গেল। বিকেলে ঘুম থেকে উঠে ফ্রেশ হলো নিলয়। বাবা মায়ের জন্য মন খারাপ হচ্ছে, তাই একটু ছাদে গেল মনটা হালকা হওয়ার জন্য। ছাদে গিয়ে দাঁড়িয়ে আছে আর ভাবছে অতীতের কথাগুলো। ভাবতে ভাবতে চোখটা কখন ভিজে উঠেছে জানতে পারেনি। এমন সময় কে যেন পেছনে এসে দাঁড়ালো। সে পেছনে তাকিয়ে দেখে মায়া। কি হলো, আপনি কাঁদছেন কেন? আমি আবার কেন কাঁদবো? চোখে কি যেন একটা পড়লো। এই বলে চোখটা মুছে নিল। ও আপনার সম্পর্কে তো তেমন কিছু জানা হলো না। বলুন, কি জানতে চান? আপনার নামটাই তো জানা হলো না। আমার নাম নিলয় আহমেদ। আপনার পরিবারে কে কে আছে? আমার পরিবারে কেউ নেই, আমি এতিম। মিথ্যা বলল। দুজনে নিস্তব্ধ। মায়াও কিছু বলছে না, নিলয়ও কিছু বলছে না। তারপর ছাদ থেকে সে রুমে চলে এলো। প্রায় সন্ধ্যা হয়ে গেছে। এমন সময় মায়া তার রুমে আসলো আর বলল। নিচে চলুন, আব্বু খাবার খাওয়ার জন্য ডাকতেছে। আপনি যান, আমি যাচ্ছি। নিলয়ও ফ্রেশ হয়ে খেতে গেল। খাওয়ার টেবিলে কেমন যেন অস্বস্তি বোধ হচ্ছে তার। কোনো রকমে সে খাওয়া শেষ করে রুমে এসে ঘুমিয়ে পড়ল। পরের দিন সকালে নাস্তার টেবিলে নাস্তা করতেছে নিলয়। তখন আঙ্কেল বললেন। কিরে মায়া, আজ কলেজে যাবি না? আব্বু যাবো তো। নিলয়, তুই ওর সাথে যাবি। ঠিক আছে আঙ্কেল। তারপর নিলয় নাস্তা করে রুমে চলে এলো। একটু পর মায়া তার রুমে এসে বলল। নিলয় গাড়ি বের করো, কলেজে যাব। ঠিক আছে ম্যাম, আপনি রেডি হন, আমি আসছি। আমি তোমার ছোট, নাম ধরে ডাকবে আর তুমি করে বলবে। এটা হয় না ম্যাম। আবার ম্যাম? বলছি না নাম ধরে ডাকতে। তারপর মায়া রেডি হতে গেল। সে গাড়ি বের করে নিচে অপেক্ষা করছে। কিছুক্ষণ পর মায়া রেডি হয়ে আসলো। তাকে দেখে সে আবারও ক্রাশ খেলো। নীল ড্রেস, নীল চুড়ি, ঠোঁটে হালকা গোলাপি লিপস্টিক, চোখে হালকা কাজল, সব মিলিয়ে নীলপরি। নিলয় মায়ার দিকে এক ধ্যানে চেয়ে রয়েছে। মায়া যে কখন তার সামনে এসেছে তা বুঝতেই পারেনি। তার ধ্যান ভাঙে মায়ার কথায়। এই তুই আমার দিকে এইভাবে চেয়ে রয়েছিস কেন? তোমার হাসি দেখি, কি সুন্দর তোমার হাসি। কেউ এই হাসি দেখে সারা জীবন পার করে দিতে পারবে। ঘোরের মাঝে কথাটা বলে ফেললো। কি বললি তুই? কই কিছু না তো, চলুন, দেরি হয়ে যাচ্ছে। তারপর মায়া গাড়িতে বসলো তার পাশে। তা দেখে নিলয় বলল। কি হলো, আপনি আমার পাশে বসছেন কেন? তো কোথায় বসবো? কেন পেছনে ড্রাইভার হয়ে আমার পাশে বসতেছেন, কেমন দেখায়? চুপচাপ গাড়ি চালা, আমার যেখানে ইচ্ছা সেখানে বসবো, বেশি কথা বলবি না। তারপর নিলয় মায়াকে নিয়ে কলেজে এলো। মায়া গাড়ি থেকে নেমে বলল। বাসায় গিয়ে কিছু খেয়ে নিস আর ছুটির সময় এখানে এসে অপেক্ষা করবি। ঠিক আছে। তারপর মায়া কলেজের ভেতরে চলে গেল। নিলয় বাসায় না গিয়ে হোটেলে কিছু খেয়ে নিল আর একটু আশেপাশে ঘুরল। মায়া কলেজ ছুটির সময় হয়ে গেছে, তাই গাড়ি নিয়ে কলেজের গেটের সামনে এলো। এদিকে মায়া ক্লাস থেকে বের হয়ে আসতেছিল। এমন সময় রকি নামের একটি ছেলে মায়াকে প্রপোজ করে। তখন মায়া তাকে বলে। কতবার বলেছি আমি তোকে ভালোবাসি না, প্রতিদিন এইসব কি? আমি তো তোমাকে ভালোবাসি। তো কি হয়েছে? আমি তো তোমাকে ভালোবাসি না, আর জ্বালাতন না করলেই খুশি হব। এই বলে মায়া চলে আসতে যাবে, এমন সময় রকি নামের ছেলেটা পেছন থেকে মায়ের হাত ধরে ফেললো আর বলল। অনেক তোর পেছনে ঘুরেছি, আর না, দেখ তোর আমি কি করি আজকে। রকির বাবা হলো এই কলেজের সভাপতি, আর রকি হলো বখাটে একটা ছেলে। তার বিরুদ্ধে কেউ কিছু বলে না ভয়ে। এদিকে নিলয় অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে মায়া আসার। নাম গন্ধও নেই। কলেজ তো ছুটি হয়ে গেছে, তাই শেষ কলেজের ভেতরে ঢুকলো। কলেজের ভেতরে ঢুকে যেটা দেখলো, তার মাথা গরম হয়ে গেল। দেখলো যে একটি ছেলে মায়ের হাত শক্ত করে ধরে আছে আর মায়া ছাড়ানোর চেষ্টা করছে। এবার ছেলেটি মায়ের ওড়না ধরে টানতে যাবে, এমন সময় নিলয় গিয়ে ছেলেটির হাত ধরে ফেলল। কে রে তুই? তোর সাহস কিভাবে হয় আমার হাত ধরার? তুই ওনার সাথে অসভ্যতামি করছিস কেন? এখান থেকে চলে যা, না হলে ভালো হবে না। কি করবি তুই?
তারপর ছেলেটি নিলয়কে মারতে আসলো, দিল সজোরে এক লাথি বুকে। ছেলেটি ছিটকে মাটিতে পড়ে গেল। তখন ছেলেটির বন্ধুরা তাকে মারতে আসলো। ছেলেটি সহ সবাইকে মেরে কাহিল করে দিয়েছে নিলয়। মনে হয় না এক মাস আগে সুস্থ হবে। তারপর নিলয় মায়া ম্যামকে নিয়ে চলে এলো বাসায়। মায়া কোনো কথা না বলে সোজা তার রুমে চলে গেল। আঙ্কেলের সাথেও কোনো কথা বলল না। তখন আঙ্কেল বলল, কি হলো? কোনো দিন তো ও বাসায় এসে এভাবে রুমে চলে যায়নি আমার সাথে কোনো কথা না বলে। কলেজে কি কিছু হয়েছে? তখন আঙ্কেল তাকে বলল। তারপর নিলয় আঙ্কেলকে সব খুলে বলল। তখন আঙ্কেল তাকে বলল, তোমাকে যে কি বলে ধন্যবাদ দিব? আরে আঙ্কেল, এটা কি বলছেন? এটা তো আমার কর্তব্য। আজ থেকে ওকে কোথাও একা গেলে যেতে দিবে না, তুমি ওর সাথে যাবে। ঠিক আছে আঙ্কেল, ওনার মনটা খারাপ হয়ে আছে, একটু কথা বলে আসেন। আচ্ছা, তুমি রুমে রেস্ট নাও, আমি মায়ের সাথে কথা বলে আসি। ঠিক আছে। তারপর নিলয় তার রুমে চলে এলো। ফ্রেশ হয়ে দিল এক ঘুম। যখন ঘুম ভাঙলো, কে যেন তার চুল ধরে টানতেছে। চোখ খুলে দেখে মায়া ম্যাম তার চুল ধরে টানতেছে। তা দেখে নিলয় বলল, হ্যালো ম্যাম, চুল ছিঁড়বেন নাকি? আর আপনি রুমে কখন এলেন? তোমার সাথে গল্প করতে আসলাম, এসে দেখি তুমি মরার মতো ঘুমিয়ে আছো। তাই বলে চুলগুলো ছিঁড়বেন নাকি? আপনি বসেন, আমি ফ্রেশ হয়ে আসছি। তারপর নিলয় ফ্রেশ হতে ওয়াশরুমে আসলো। ফ্রেশ হয়ে বের হলো। দেখে মায়া বিছানায় বসে পা দুলাচ্ছে। তারপর কিছুক্ষণ সে আর মায়া গল্প করলো। গল্প করা শেষ হলে মায়া চলে যাচ্ছিল। তখন সে বলল, একটু ফোনটা দিবেন? কি করবে? একটু কথা বলতাম। এই নাও। নিলয় ফোনটা নিল তার বন্ধুকে কল করার জন্য, কেননা বাবা মার কথা মনে পড়ছে অনেক, তাই কেমন আছে তা জানার জন্য। এদিকে মায়া রুমের বাইরে গিয়ে ভাবছে কি কথা বলতে পারে আর কার সাথে। তাই মায়া তার রুমের দরজার কাছে এসে দাঁড়িয়ে আছে নিলয় কি কথা বলছে তা শোনার জন্য। তারপর নিলয় তার বন্ধু সিয়ামকে কল করলো। সে কল রিসিভ করে বলল, আসসালামু আলাইকুম, কে বলছেন? আমি নিলয় বলছি। দোস্ত তুই কোথায়? আমি আছি কোনো এক জায়গায়। দোস্ত তুই বাসায় ফিরে আয়। না রে, আমি এই মিথ্যা অপবাদ নিয়ে কখনো বাসায় যাব না। তখন রাগের মাথায় অনেক কিছু বলছে, তুই বাসায় আয়, কেউ কিছু বলবে না। না, আমি যাব না। আব্বু আম্মু কেমন আছে? চলে যাওয়ার পর কেমন যেন হয়ে গেছে, কেমন মনমরা হয়ে থাকে। কেন? আচ্ছা দোস্ত, ভালো থাকিস। বাসায় বলিস না যে আমি কল করেছিলাম। এমনি বলবি না, আর আমি মাঝে মধ্যে তোকে কল দিব। ঠিক আছে, কোনো প্রয়োজন হলে বলবি। ঠিক আছে। তারপর নিলয় কল কেটে দিল। সিয়ামের সাথে কথা বলতে বলতে কখন যে চোখটা ভিজে গেছে বুঝতে পারেনি সে। নিলয় সিয়ামের সাথে কথা বলতে বলতে কখন যে চোখটা ভিজে গেছে বুঝতে পারেনি নিলয়। তারপর চোখ মুছে মায়াকে ফোনটা দেওয়ার জন্য তার রুমের দিকে যাচ্ছে। এদিকে মায়া নিলয়ের রুমের সব কথা শুনে বিছানায় বসে ভাবছে, কিসের অপবাদ? মিথ্যা অপবাদ। কালকে আবার দেখলাম কাঁদছে। এই ছেলেটার ভেতরে কোনো রহস্য আছে, কালকে জানতে হবে। নিলয় গিয়ে দেখে মায়া কি যেন ভাবছে। তারপর সে তাকে ডাকলো, শুনলো না। সে আবারও ডাকলো, ম্যাম আপনার ফোনটা। কে ও নিলয়? ম্যাম আপনার ফোনটা। তোকে বলছি না ম্যাম বলে ডাকবি না, তুমি করে বলবে আর নাম ধরে ডাকবে। আমি তোমার ছোট। এটা হয় না, আমি আপনার ড্রাইভার, কিভাবে আপনার নাম ধরে ডাকি? আমি অনুমতি দিয়েছি, ডাকবি। কি না, আমি পারবো না। বললি তুই? এই বলে নিলয়ের শার্টের কলার চেপে ধরে। কলার ছাড়ুন। আগে বল, নাম ধরে ডাকবি আর তুমি করে বলবি। ঠিক আছে, বলবো। এখনই বল। ঠিক আছে ম্যাম। থুক্কু। এইবারের মতো ছেড়ে দিলাম, নেক্সট টাইম যদি ভুল হয় তাহলে দেখবে আমি কি করি। শার্টের কলার ছেড়ে দিয়ে। মায়া। ঠিক আছে। তারপর নিলয় মায়াকে ফোনটা দিয়ে চলে এলো। ভালো লাগতেছিল না তাই ছাদে চলে এলো। ছাদে কিছু সময় কাটিয়ে রুমে চলে এলো। রাত্রে ডিনার করে দিল এক ঘুম। পরের দিন সকালে নাস্তার টেবিলে আঙ্কেল বললেন, মায়া আজ তো কলেজ বন্ধ, কোথাও কি যাবি? হ্যাঁ আব্বু, একটা বান্ধবীর বাসায় যাব আর একটু ঘুরবো। অনেক দিন হলো কোথাও ঘুরতে যায় না। তাড়াতাড়ি আসবি, সাথে নিলয়কে নিয়ে যাবি। ঠিক আছে। তারপর নাস্তা করে রেডি হয়ে মায়ের বান্ধবীর বাসার উদ্দেশ্যে রওনা দিল তারা।
কিছুক্ষণ পর গিয়ে পৌঁছালো মায়ার বান্ধবীর বাসায়, কিন্তু মায়া তাকে রাস্তা দেখাতে লাগলো। যেতে যেতে একটা লেকের সামনে এলো। নির্জন জায়গা, কোনো মানুষ নেই। তখন মায়া গাড়ি থামাতে বলল। নিলয় গাড়ি থামালো। তারপর মায়া বাইরে বের হলো। নিলয়ও বাইরে বের হয়ে মায়াকে বলল। কি হলো? এখানে থামাতে বললেন কেন? এখানে আসার একটা কারণ আছে। তোমাকে কিছু জিজ্ঞেস করব, যা বলার সত্যি বলবে। আমার বিষয়ে তো আপনি সব জানেন, তারপরও কি বলার বলেন। তোমার পরিচয় কি আর কোথা থেকে এসেছো? আপনি তো জানেন আমি এতিম। ছোটবেলা থেকে এতিমখানায় বড় হয়েছি। সব মিথ্যে। তুমি কোনো এতিম নও। তোমার পরিচয় আছে, সেটা আমি জানি। মানে? যা বলার সত্যি বলো। তোমার বন্ধুর সাথে কথা বলার সময় আমি সব শুনেছি। সব কথা শুনেছেন? বলো, কিসের মিথ্যা অপবাদের কথা বলছিলি ফোনে? বলবো, তার আগে বলেন যে কাউকে বলবেন না। আর বিশ্বাস না হলে বলিয়েন, আমি চলে যাব। বল, কাউকে বলবো না। তাহলে শুনুন। তারপর নিলয় মায়াকে সব খুলে বলল, প্রথম থেকে শেষ পর্যন্ত। আপনারা তো জানেন, তাই আবার বলল না। কি কি ঘটেছে নিলয়ের জীবনে, শুধু নিলয়ের পরিচয় ছাড়া। কথাগুলো বলতে বলতে কখন যে চোখটা ভিজে গেল তা বুঝতে পারেনি। চোখ মুছে মায়ের দিকে তাকিয়ে দেখে তার চোখেও জল। নিলয় তাকে বলল। কি হলো, আপনি কাঁদছেন কেন? তোমার জীবনের কথা শুনে চোখের জল চলে এলো। একটা মিথ্যা অপবাদে তোমাকে ঘরছাড়া হতে হলো। আমি ঘর ছেড়েছি, এতে আমার কিছু মনে হয়নি। কিন্তু আমার বাবা মা আমাকে অবিশ্বাস করলো। আপনিও হয়তো আমাকে বিশ্বাস করতে পারছেন না। তোমাকে যদি বিশ্বাস নাই করতাম তাহলে এইখানে এনে তোমাকে জিজ্ঞেস করতাম না। তাছাড়া তুমি বাড়ি ছাড়া হয়েছে, এতে আমার ভালোই হয়েছে। আমি বাড়ি ছাড়া হলাম, তাতে আপনার কি ভালো হলো বুঝলাম না। তোমাকে বুঝতে হবে না। ঠিক আছে চলুন, আপনার বান্ধবীর বাসায় দেরি হয়ে যাবে। ঠিক আছে চলো, কিন্তু তুমি তো তোমার পরিচয় দিলে না যে তোমার বাবা মা কে। সময় হলে বলবো, এই বিষয়ে আমাকে কিছু বলবেন না। তারপর নিলয় গাড়ি ঘুরিয়ে মায়ের বান্ধবীর বাসার উদ্দেশ্যে রওনা দিল। কিছুক্ষণ পর গিয়ে পৌঁছালো। মায়া গিয়ে কলিং বেল বাজালো। নিলয় তার পাশে দাঁড়িয়ে আছে। দুই তিনবার কলিং বেল চাপ দেওয়ার পর একটি মেয়ে দরজা খুলে দিল। মেয়েটি মায়ের বান্ধবী হবে হয়তো। এবার মেয়েটি নিলয়কে রক্ষা করলো আর বলল। কি রে মায়া, তোর সাথে কে এটা? মায়া কিছু বলতে যাবে, তাকে বলতে না দিয়ে তার আগেই নিলয় বলল। আমি ওনার ড্রাইভার। ও আচ্ছা, তোরা ভেতরে বস, আমি আসছি। তারপর তারা ভিতরে গেল। মেয়েটি কোথায় যেন গেল। তখন মায়া তাকে বলল। তুই কি বললি এটা? কি বললাম? তুই কেন বললি ড্রাইভার? তো কি বলবো, যেটা সত্যি সেটা বলেছি। তোকে কিছু বলতে হবে না, যা বলার আমি বলবো। কোথাও গেলেই কিছু বলবে না। ঠিক আছে, এটা কি তোমার বান্ধবী? ওর নাম হলো মিম। তারপর মায়া তার বান্ধবীর সাথে একটু গল্প করলো। তারপর তারা তার কাছ থেকে বিদায় নিয়ে আসতে যাবে, তখন মায়ার বান্ধবী মিম মায়াকে সাইডে ডেকে নিয়ে গেল। ওরা কথা বলার জন্য সাইডে গেল। তখন সে নিচে গাড়ির কাছে চলে এলো। এদিকে মায়ার বান্ধবী মিম মায়াকে বলছে। দোস্ত, ক্রাশ খাইছি। কি, কার উপর? তোর সাথে আসা ছেলেটার উপর। একটু রাজি করিয়ে দে না। এটা হবে না। কেন? ও তোদের দুলা ভাই। মানে? আমি ওকে পছন্দ করি। ও সরি, কিছু মনে করিস না। তারপর মায়া মিমের কাছ থেকে বিদায় নিয়ে গাড়ির কাছে এলো। তারা বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। কিছুক্ষণ পর তারা বাসায় চলে এলো। বাসায় এসে রুমে এলো। খুব ক্লান্ত লাগছিল, তাই ফ্রেশ হয়ে দিল এক লম্বা ঘুম। পরের দিন সকালে নাস্তা করে মায়াকে নিয়ে কলেজে গেল এবং ঠিক টাইমে নিয়ে আসলো। বাসায় এসে আঙ্কেলের সাথে কিছু কথা বলল। তারপর রুমে গিয়ে ফ্রেশ হয়ে দিল এক ঘুম। যখন ঘুম ভাঙলো তখন কেমন জানি বুকের উপর ভারী অনুভব হলো। তাকিয়ে দেখে মায়া তার বুকে মাথা রেখে শুয়ে আছে। এটা দেখে সে লাফ দিয়ে উঠল। সে তাড়াতাড়ি উঠে যাওয়ায় মায়াও উঠে গেল এবং লজ্জা পেল। নিলয় তাকে বলল। আপনি আমার রুমে কি করছেন? শপিং করতে যাব, তাই ডাকতে এসেছিলাম। ডাকতে এসেছিলেন তো আমার বুকে কি করছিলেন? তোমাকে ডাকতে এসে দেখে তুমি ঘুমিয়ে আছো। তোমার পাশে বসে কখন যে চোখটা লেগে গেছে বুঝতে পারিনি। এখন কি শপিংয়ে যাবেন? ঠিক এখন যাব না, কালকে কলেজে যাব না, কালকে শপিংয়ে যাব। আছে। তারপর মায়া চলে গেল। যাক বাবা, বাঁচলো। কেউ যদি ওই সময় দেখে ফেলতো তাহলে কি হতো। তারপর নিলয় ফ্রেশ হয়ে চলে এলো ছাদে মনটা ফ্রেশ করতে।
ছাদে কিছু সময় কাটিয়ে রুমে চলে এলো। বাবা মার কথা তার খুব মনে পড়ছে। একটু পর মায়া এসে ডেকে নিয়ে গেল ডিনার করার জন্য। ডিনার করে রুমে এলো, দিল এক ঘুম। পরের দিন সকালে মায়াকে নিয়ে শপিং করতে গেল। মায়া একটার পর একটা দোকানে যাচ্ছে কিন্তু কিছু পছন্দ করছে না। তখন মায়া তাকে বলল, তুমি আমাকে কিছু চয়েস করে দাও, আমি পছন্দ করতে পারছি না কোন শাড়িটা নেব। আমি কিভাবে বলবো, আপনি নিন। বেশি কথা বলবি না, শাড়ি পছন্দ কর। তারপর আর কি, মায়াকে কয়েকটা নীল শাড়ি পছন্দ করে দিল। মায়া বলল, তোমার পছন্দ তো বেশ। নীলয় কিছু বলল না। তারপর মায়া তাকেও কয়েকটা টি শার্ট আর একটা নীল পাঞ্জাবি নিয়ে দিল। তারপর মায়া নীলয়কেও কয়েকটা টি শার্ট আর একটা নীল পাঞ্জাবি নিয়ে দিল। মোবাইলের দোকানে নিয়ে গেল। নীলয় তাকে বলল, এখানে কেন নিয়ে আসলেন? ফোন কিনবো। কেন, কার জন্য? তোমার জন্য। আমার কোনো ফোনের দরকার নেই। বেশি কথা বলবি না, নিবি মানে এখন ফোন নিবি। এই ফোন আমি নিতে পারবো না। আর একটা কথা বললে কিন্তু খারাপ হয়ে যাবে। নিয়ে দিচ্ছি, নে, না হলে তোর কপালে দুঃখ আছে। অনিচ্ছা সত্ত্বেও মায়া একটা ফোন কিনে দিল তাকে। ওর আর তার একটা পিক তুলে ওয়ালপেপার সেট করে দিল ফোনে। তারপর একটা সিম নিয়ে দিল। তার নাম্বারটা নীলয়ের ফোনে সেভ করে দিল। তারপর বাইরে একটা রেস্টুরেন্টে খাবার খেয়ে বাসায় চলে এলো। খুব ক্লান্ত লাগছিল একটার পর একটা দোকানে ঘুরে, তাই ফ্রেশ হয়ে দিল এক ঘুম। পরের দিন সকালে মায়াকে নিয়ে কলেজে এলো। আজকে নাকি একটা ক্লাস আছে, সেটা করেই চলে আসবে, তাই বাইরে অপেক্ষা করতেছিল মায়ার জন্য। এমন সময় একটি মেয়ে এলো তার সামনে। মেয়েটি তাকে বলল, হাই, হ্যালো, তোমার নাম কি জানতে পারি? আমার নাম নিলয় আহমেদ। আমার নাম মীরা। তোমাকে প্রতিদিন দেখি মায়াকে কলেজে এনে দাও। আমি ওনাদের ড্রাইভার। আমরা কি বন্ধু হতে পারি? আমার মতো ড্রাইভারের সঙ্গে বন্ধুত্ব করবেন? তো কি হয়েছে, তুমি কি মানুষ না? আজ থেকে আমরা বন্ধু। ঠিক আছে। আমরা তো বন্ধু, তোমার নাম্বারটা পেতে পারি? এমন সময় কোথা থেকে মায়া চলে এলো। রেগে লাল হয়ে আছে দেখে বোঝা যাচ্ছে। তারপর মায়া তার সামনে এসে বলল, চল এক্ষুনি, তাড়াতাড়ি। ঠিক আছে, চলুন। চলে যাবে এমন সময় মীরা বলল, কি হলো, নাম্বারটা দিলে না? তারপর বাধ্য হয়ে নাম্বারটা দিল। মায়ের দিকে তাকিয়ে দেখে রাগী চোখ নিয়ে তার দিকে তাকিয়ে আছে, মনে হয় কাঁচা চিবিয়ে খেয়ে ফেলবে। তারপর বাসায় চলে এলো। পুরো রাস্তা মায়া তার সাথে কোনো কথা বলল না। কেন রাগ হয়ে আছে বুঝতে পারলো না নিলয়। বাসায় এসে মায়া সোজা তার রুমে চলে গেল, কোনো কথা বলল না। নিলয় আর রুমে গিয়ে ফ্রেশ হয়ে দিল এক ঘুম। ঘুম থেকে উঠে ছাদে গেল, তাকিয়ে দেখে এক কোণে মায়া দাঁড়িয়ে আছে। নিলয় তার কাছে গিয়ে বলল, কি করছেন এই সময় ছাদে? দেখে মনে হচ্ছে এখনো রেগে আছে। আপনি মনে হয় রেগে আছেন আমার উপর। সকাল থেকে কথা বলছেন না। তুই ওই মেয়েটার সাথে কথা বলতে গেলি কেন? আমি তো কথা বলতে যাইনি, সে নিজে এসেছে। তো তুই কোনো কথা বলবি না, আর নাম্বারটা দিলি কেন? নিয়েছে তো কি হয়েছে, আর কিভাবে বলি যে নাম্বার দেওয়া যাবে না? আজ থেকে ওর সাথে কোনো কথা বলবি না। কেন, কথা বললে কি সমস্যা? যেটা বলছি সেটা করবি। ঠিক আছে। তোর ফোনটা দে। কেন, কি করবেন? বেশি কথা বলিস কেন, দিতে বলছি দে। তারপর সে মায়াকে তার ফোনটা দিল। তখন মায়া তার ফোনটা তাকে এগিয়ে দিয়ে বলল, এই নে আমার ফোনটা, তুই আজ এটা চালা, কোনো প্রশ্ন করবি না। তারপর ছাদে কিছু সময় কাটিয়ে রুমে চলে এলো। মায়ার ফোনটা নিয়ে ঘাটাঘাটি শুরু করলো। তার পিকগুলো দেখতে লাগলো, যেন মনে হয় আকাশ থেকে নেমে আসা পরি। তারপর কিছুক্ষণ পর মায়া এসে ডেকে নিয়ে গেল ডিনারের জন্য তাকে। ডিনার করে রুমে এসে কিছুক্ষণ এফবিতে ঢুকলো। দেখে ছবি ছাড়া আর কিছুই নেই, তাই একটু ফেসবুকিং করে দিল এক ঘুম। এদিকে মায়া জেগে আসে কখন মীরা নামের মেয়েটি কল দিবে। একটু পর ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখে আননোন নাম্বার, তাই মায়া ফোনটা ধরলো। ফোনের ওপাশ থেকে মীরা। হ্যালো নিলয়। এখানে নিলয় নেই। আপনি কে, আর ওর ফোন আপনার কাছে কেন? সেটা জেনে তোর কোনো কাজ নেই। আর শোন, আজ থেকে নিলয়ের সাথে কথা বলার চেষ্টা করবি না। আপনি কে, আর আপনি ওর সাথে কেন কথা বলবো না? আমি মায়া, আমরা দুজন দুজনকে ভালোবাসি। আজ থেকে ওর সাথে কথা বলবি না, না হলে খারাপ হয়ে যাবে। এই বলে মায়া ফোনটা কেটে দিল আর নাম্বারটা ব্লক লিস্টে ফেলে দিল। পরের দিন নাস্তার টেবিলে আঙ্কেল মায়াকে বলল, মায়া, আজকে তুই অফিসে যা, কয়েকটা বিজনেস ম্যানের সাথে মিটিং আছে একটা ডিল নিয়ে। কেন আব্বু, তুমি যাবে না? না, আমার শরীরটা একটু খারাপ লাগছে আজ। ঠিক আছে, তুমি বাসায় থাকো, আমি ডিলটা ফাইনাল করে আসছি। নিলয়, তুইও ওর সাথে যাবি।
তারপর রেডি হয়ে মায়াদের অফিসের উদ্দেশ্যে রওনা হলো। কিছুক্ষণ পর মায়াদের অফিসে চলে এলো। অফিসটা সুন্দর, কিন্তু তাদেরটার কাছে এটা কিছুই না। তারপর মায়া গাড়ি থেকে বেরিয়ে তাকেও অফিসের ভিতরে যেতে বলল। সে বলেছে। মায়া ভিতরে চলে গেল। নিলয় অফিসের বাইরে একটু ঘোরাঘুরি করলো, তারপর অফিসের ভিতরে গেল। মায়া নাকি ভিতরে মিটিং অ্যাটেন্ড করছে, তাই নিলয় বাইরে চলে এলো আর মায়ার জন্য অপেক্ষা করতে লাগলো। একটু পর মায়া বেরিয়ে এলো, তার সাথে আরও কয়েকজন বের হলো। এবার যে বের হলো তাকে দেখে নিলয় থ হয়ে গেল। মায়ের সাথে বের হওয়া আর কেউ না, সে হলো তার বাবা। সে তার সামনে যেতে চায় না, তাই সে তাড়াতাড়ি গাড়িতে ঢুকতে যাবে, এমন সময় পেছন থেকে কে যেন নিলয় বলে ডাকলো। পেছনে তাকিয়ে দেখে তার আব্বু দাঁড়িয়ে আছে আর তার চোখ থেকে জল পড়ছে। বাবা, নিলয়, তুই ফির চল, আমার ভুল বুঝতে পেরেছি। আপনি কাকে কি বলছেন? তুই ফিরে চল, তোকে ছাড়া বাসায় কেউ ভালো নেই, আর তোর মা কান্নাকাটি করছে। আমি আপনাদের কেউ না, আপনাদের সন্তান তো মরে গেছে। আমার মতো একটা চরিত্রহীন ছেলে আপনার কেউ হতে পারে না। আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি, তুই বাড়ি চল। আমার মতো একটা চরিত্রহীন ছেলে আপনার পরিবারে কেউ হতে পারে না। তখন বাবা কোনো কথা বলছে না। তাদের কথোপকথন শুনে মায়া তার আব্বুকে বলল, আঙ্কেল, নিলয় আপনার কি হয়? আপনার তো একটি ছেলে আর একটি মেয়ে। ও ও হচ্ছে আমার ছেলে নিলয়। কি? নিলয় আপনাদের ছেলে? একটা ভুল বুঝে আমরা ওকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলাম। নিলয় আর মায়াকে কোনো কথা বলতে না দিয়ে সেখান থেকে নিয়ে চলে এলো। যদিও আসতে চাইছিল না, জোর করে নিয়ে আসলো। বাসায় এসে গাড়ি থেকে নেমে সোজা রুমে চলে এলো। সাথে সাথে মায়া তার রুমে এসে তাকে বলল। বাসায় এসে গাড়ি থেকে নেমে সোজা রুমে চলে এলো। সাথে সাথে মায়া তার রুমে এসে তাকে বলল, নিলয় আঙ্কেল যেটা বলছে সেটা কি সত্যি? সত্যি। না, তুমি এখন যাও আর আমাকে একটু একা থাকতে দাও। মায়া কোনো কথা না বলে নিজের রুমে চলে যায়। নিজের রুমে বসে আছে। নিলয় রুমে বসে আছে আর তার সব কথাগুলো মনে পড়ছে অতীতের। এইসব ভাবতে ভালো লাগতেছিল না, তাই একটু ঘুমানোর চেষ্টা করলো। কখন যে ঘুমিয়ে গেছে মনে নাই। বিকেলে চেঁচামেচির শব্দে ঘুম ভাঙলো। বাহিরে বেরিয়ে এসেই দেখে তার বাবা, মা আর বোন জান্নাত সোফায় বসে আছে। তাকে দেখে মা এসে তাকে জড়িয়ে ধরে বলল, আমাকে মাফ করে দে বাবা, আমি আমার ভুল বুঝতে পেরেছি। কে আপনার ছেলে? আমি কারো ছেলে না। আমার মতো চরিত্রহীন পোলা কারো ছেলে হতে পারে না। রাগিনী আমাদের সব বলে দিয়েছে। ও তোর উপর প্রতিশোধ নিয়েছে। তুই ওকে আর ওর বয়ফ্রেন্ডকে চরম মেরেছিলি, তাই তখন আমরা আমাদের ভুল বুঝতে পারছি। রাগিনী যদি না বলতো তাহলে কি আমাকে ফিরিয়ে নিয়ে যেতে আসতেন? বাবা, আমরা আমাদের ভুল বুঝতে পারছি। তুই যদি আমাদের সাথে কথা না বলিস তাহলে আমাদের মরা মুখ দেখবি। সাথে সাথে নিলয় তার মাকে জড়িয়ে ধরলো আর বলল, মা, আমি সেদিন খুব কষ্ট পেয়েছি। তোমরা তোমাদের ছেলেকে বিশ্বাস করতে পারোনি। আমার ক্ষমা করে দে বাবা। বাবা, আমি তোমাদের অনেক আগেই ক্ষমা করে দিয়েছি। তারপর সে তার বাবাকেও জড়িয়ে ধরলো। তুই বাড়ি চল বাবা। কালকে সকালে যাব। ঠিক আছে। একটু পর মায়া এসে সবাইকে চা দেয়। তাকে ইশারায় ছাদে যেতে বলল। সত্যিই চলে যাবি? চলে যেতে হবে। অনেকদিন আম্মু আব্বুদের থেকে দূরে আছি। ও আচ্ছা, তোমাকে আমার কিছু বলার আছে। বলো, কি বলবে? তোমাকে অনেকদিন ধরে বলার চেষ্টা করছি কিন্তু বলিনি। বলো, কি বলবে? জানি না তুই কিভাবে নিবি। আসলে আমি তোমাকে অনেক ভালোবেসে ফেলেছি। প্রথম দেখাতেই তোমাকে ভালোবেসে ফেলেছি। তোমার সম্পর্কে যখন সব জানলাম তখন তোমার প্রতি আরো দুর্বল হয়ে পড়ি। আই লাভ ইউ, প্লিজ আমাকে ফিরিয়ে দিস না। সরি মায়া, আমি তোমাকে ভালোবাসতে পারবো না। কেন? আমি দেখতে অসুন্দর? তুমি দেখতে অনেক সুন্দর। যে কোনো ছেলে দেখলেই তোমাকে পছন্দ করে ফেলবে, কিন্তু আমি তোমাকে একটা ভালো বন্ধু হিসেবে দেখেছি। আর আমি আজকে ফিরে যাচ্ছি। এই কথা বলেই সেখান থেকে চলে আসলো আর মায়া কাঁদতেছে। ছাদের সিঁড়ির কাছে আসতেই দেখলো তার বোন জান্নাত। মনে হয় সব কথা শুনেছে। তখন জান্নাত তাকে বলল, আমি ওকে ভালোবাসি। ওর মুখ থেকে যেটা শোনা সেটা আমি শুনে ফেলেছি, তাই এখন আব্বুকে বলে ওর সাথে বিয়েটা ফাইনাল করে ফেলবো আর বাসর ঘরে সারপ্রাইজটা দেব। তারপর জান্নাতকে নিয়ে নিচে চলে এলো। একটু পর তারা আঙ্কেলের থেকে বিদায় নিয়ে বাসায় চলে এলো। তারপর তারা আব্বুকে মায়ের সাথে বিয়ে ঠিক করার কথা বলল। তার আব্বু বলল তাড়াতাড়ি ডেট ঠিক করে ফেলবে।
আপনাদের তো বলাই হয়নি। বিয়ের কথা আসার সময় মায়ার আব্বুর সাথে আগেই বলে ফেলছে, শুধু ডেট ফিক্সড করা বাকি। মায়া জানে না কার সাথে বিয়ে হচ্ছে। এভাবেই কিছুদিন কেটে গেল। একবারও মায়ের সাথে কথা বলেনি। বিয়ের ডেটও ঠিক হয়ে গেছে, তাড়াতাড়ি হবে বিয়েটা। একদিন হঠাৎ করে মায়া একটা জায়গায় দেখা করার জন্য বলল। নিলয় জানে না কেন দেখা করতে বলেছে। বিকালে সেখানে গেল, দেখে মায়ের বান্ধবী মিমও আছে। মিমের সাথে কুশল বিনিময় করলো। তখন মিম বলল, এই ধর নিলয়কে ভালোবাসিস? কি এগুলো? আমার বিয়ের কার্ড, আগামী তারিখে আমার বিয়ে। ও তো আমাকে বাসে না, তাই বিয়েটা করেই নিচ্ছি, তুই আগেই চলে আসবি। নিলয়ের দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলল কথাটা মায়া। সে শুধু একটু মুচকি হাসি হাসলো। তারপর সে চলে গেল, তার নাকি কাজ আছে। ও আপনাকে সত্যি ভালোবাসে? আমিও তো ওকে ভালোবাসি। ও, তাহলে এই ব্যাপার। মায়া জানেই না বিয়েটা কার সাথে, জেদের বসে কার্ডটাও খুলে দেখেনি। ও ওকে বলবেন না, না হলে আমার প্ল্যানটা নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, আমি বলবো না। ধন্যবাদ, আজ তাহলে আসি, পরে দেখা হবে। ঠিক আছে। তারপর মিমের থেকে বিদায় নিয়ে বাসায় চলে এলো। আস্তে আস্তে বিয়ের ডেট এগিয়ে এলো। আজ গায়ে হলুদ। বাসায় অনেক কষ্টে ম্যানেজ করে মায়াদের বাসায় গেল। মায়ের সাথে দেখা করলো। ও তার দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে। তারপর সবাই ওর গায়ে হলুদ দিল। নিলয়ও একটু দিল। যাই হোক, হবু বউ বলে কথা। হলুদের শেষে একটা পিচ্চি এসে বলল মায়া নাকি তাকে ছাদে রাখছে। নিলয় মায়ার কাছে গেল। কেমন আছিস? খুব ভালো, তুমি? দেখতেই তো পাচ্ছিস। তুই কি আমায় সত্যিই ভালোবাসিস না? কাল তোমার বিয়ে, এখন এসব কথা বাদ দাও। বিশ্বাস করো নিলয়, আমি তোমাকে অনেক ভালোবাসি। চলো না আমরা পালিয়ে যাই। এসব সম্ভব না। কাল তোর বিয়ে, তুই বিয়ে করে নে, তোর জন্য ভালো কিছু অপেক্ষা করছে। এই বলে চলে আসতে লাগলো। তখন পেছন থেকে মায়া তাকে বলল, আমি কিন্তু নিজেকে শেষ করে ফেলবো। এই কথা বলার সাথে সাথে নিলয় থেমে গেল। সত্যিই যদি মায়া কিছু করে ফেলে? আমি কিন্তু নিজেকে শেষ করে ফেলবো। এই কথা বলার সাথে সাথে নিলয় থেমে গেল। সত্যিই যদি মায়া কিছু করে ফেলে? তুমি কি সত্যি আমাকে ভালোবাসো? অনেক অনেক ভালোবাসি তোমাকে। তাহলে তুমি নিজের কোনো ক্ষতি করবে না, এই তোমার ভালোবাসার কসম। আর হ্যাঁ, আমি কালকে তোমার বিয়েতে আসতে পারবো না, আমার একটা কাজ আছে। এরপর নিলয় দেখলো মায়া কেঁদে দিয়েছে। অনেক খারাপ লাগছে তার। ইচ্ছে করছে ওকে গিয়ে জড়িয়ে ধরে সব বলে দিতে, কিন্তু এখন করবে না। আর মাত্র একদিন, কালকেই সব ঠিক হয়ে যাবে। পরদিন বিয়ের দিন। বাসায় আত্মীয় স্বজন আসতে শুরু করছে। নিলয়ের বন্ধুরা তাকে সাজাতে লাগলো। রেডি হয়ে বিয়ের জন্য সবাই মিলে মায়াদের বাড়িতে গেল। গেটের ঝামেলা মিটিয়ে বাড়িতে প্রবেশ করলো। তারপর সব নিয়ম কানুন মেনে তার আর মায়ার বিয়েটা সম্পূর্ণ হলো। সব আয়োজন এমনভাবে করছে যাতে মায়া বুঝতেই না পারে। নিলয় ছাদে দাঁড়িয়ে আছে তার বন্ধুদের সাথে। এমন সময় তার বন্ধু সিয়াম বলল, নিলয়, রুমে যাস না কেন? ভয় লাগছে মনে হয়। ভাই, বিড়ালটা ভালোভাবে মারিস। রুমে যেতে ভয় কেন বাবু? সত্যি বলতে তারও ভয় করছে। দেখিস, আবার তোকে দেখার পর ভাবি কিন্তু পুরো ফায়ার হয়ে থাকবে। পরে দেখা যাবে বিড়ালই ওকে মেরে বসে আছে। নিলয়ের সব কয়টা বন্ধু একসাথে হাসতে লাগলো। এমনি তার ভয়ে গলা শুকিয়ে আসছে। ভিতরে গেলে না জানি মায়া তাকে কি করবে। তারপর ওরা রুমের সামনে নিয়ে আসলো তাকে। ঢুকতে ভয় করছিল তার। জানি না তাকে দেখার পর ও কি রকম রিয়্যাক্ট করবে। তারপর বুকে 100 গ্রাম সাহস নিয়ে রুমে ঢুকলো। রুমের দরজাটা আটকিয়ে দিল। শুনেছে বাসর রাতে বউ নাকি স্বামীকে সালাম করে, কিন্তু তার বউ তো করলো না। ওর সামনে যেতেই তাকে না দেখে বলল, দেখুন, আপনি আমাকে স্পর্শ করার চেষ্টা করবেন না। আপনাকে আমি স্বামী হিসেবে মানতে পারবো না। কিন্তু কেন? আমি একজনকে ভালোবাসি, শুধুমাত্র বাবার কথায় আর ওর রাগ করে আপনাকে বিয়ে করেছি। কিন্তু আমাকে যে স্বামী হিসেবে মানতে হবে, না হলে জোর করে সব আদায় করব। জোর করলে ভালো হবে না। কিন্তু কি ভালো হবে না সোনা? এই বলে মায়াকে বুকে জড়িয়ে ধরলো। ও মুখ তুলে তার দিকে তাকাতেই অবাক হয়ে তাকে বলল, তুমি এখানে? আমি থাকবো না তো কে থাকবে সোনা? আমার স্বামী কোথায়? আমি তো তোমার স্বামী। সারপ্রাইজটা কেমন লাগলো জান? খুব খারাপ। তুমি আমাকে অনেক কষ্ট দিয়েছো। তুমি আমার সাথে কথা বলবে না। মেয়েটা বড্ড ইমোশনাল। নিলয় তাকে শক্ত করে বুকে জড়িয়ে ধরে বলল, এই পাগলি, কাঁদছো কেন? জানো, তুমি যেদিন বলেছিলে আমাকে ভালোবাসো না, সেদিন আমার মরে যেতে ইচ্ছে করছিল। এই পাগলি, এসব কথা কোনোদিন বলবে না। জানো, এই 2 দিন আমার কত কষ্ট হয়েছে।
সরি, আমি ভাবতে পারিনি তুমি এত কষ্ট পাবে, না হলে সব করতাম না। হয়েছে, এখন আমাকে ছাদে নিয়ে চলো। কেন? তোমার বুকে মাথা রেখে চাঁদ দেখবো। ঠিক আছে চলো। এইভাবে যাব নাকি? তো কিভাবে যাবে? কোলে করে নিয়ে যেতে হবে। কি? এই 60 কেজির বস্তাকে এখন কোলে করে নিয়ে যেতে হবে? কি? আমি 60 কেজির বস্তা না। আরে রাগো কেন, আমি মজা করে বললাম। নিলয় সাথে সাথে মায়াকে কোলে করে ছাদে নিয়ে আসলো। তারপর দুজনে দোলনায়। আমাকে একটু জড়িয়ে ধরবে? তোমার ওই বুকে আমাকে একটু জায়গা দিবে? তোমার বুকে মাথা রাখবো। এই বুকটা শুধু তোমার, তুমি যা ইচ্ছে করতে পারো। বলতে দেরি হয়নি, সাথে সাথে মায়া তাকে জড়িয়ে ধরে বুকে মাথা রাখলো। মনে হচ্ছে কতদিন ধরে না জানি ব্যাকুল হয়ে রয়েছে তার বুকে মাথা রাখার জন্য। নিলয়ও মায়াকে শক্ত করে জড়িয়ে ধরে কপালে একটা চুমু এঁকে দিয়ে বলল, পাগলি একটা।